দর্শক, প্রান্তিক আলোচনায় আজকের বিষয় সারা বাংলাদেশে যে আমাদের 12টি সিটি কর্পোরেশন রয়েছে, মোট উপজেলা রয়েছে 495টি, এর মধ্যে পৌরসভা হচ্ছে 331টি এবং উপজেলা 164টি। এই সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা উপজেলা, এই এরিয়াগুলোর মধ্যে বাজার ইজারা দেওয়া হয়। সেই বাজারগুলো হতে পারে গরু ছাগলের হাট বলে যেটা আমরা চিনি, অথবা সাপ্তাহিক কেনাবেচা করার মতো হাট বসে সেই বাজারগুলো হতে পারে। তো এই যে সারা বাংলাদেশে বাজার ইজারার নামে গত 15 বছর ধরে যে অনিয়ম আমরা দেখে আসছি, সেই অনিয়ম এতটাই জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়েছে এবং জনসাধারণের যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাজার ইজারার নামে। আমরা আসলে অনেক সময় এই বাজার ইজারা দেওয়ার নামে যে অনিয়ম হয় সেগুলো আমরা জানি এবং সব কিছু আমরা বুঝি, কিন্তু যেটা হয় আমরা প্রকাশ্যে কোনো মিডিয়ার সামনে অথবা রেকর্ডেড কোনো বক্তব্য আমরা দিতে চাই না। আমরা জানি যে এই বাজার ইজারা দেওয়ার যে কিছু নিয়ম কানুন পদ্ধতি রয়েছে, এটা সারা বাংলাদেশের জন্যই, সেটা সিটি কর্পোরেশন হোক, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা হোক, তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন একটি নিয়মের মোটা দাগে যদি একটি নিয়মের কথা আমি বলি, যে আপনি বাজার ইজারা নেওয়ার পরে কোন ক্যাটাগরির বাজার ইজারা নিলেন এবং সেখানে কোন সাধারণ জনগণ কি বিক্রি করলে কত টাকা আপনি ইজারা নিতে পারবেন, তার একটা লিখিত সাইনবোর্ড কিন্তু আপনাকে অবশ্যই বাজারের পাশে ঝুলিয়ে দিতে হবে। সেটা অবশ্যই কর্তৃপক্ষ সার্টিফাইকৃত হতে হবে। তো আপনারা জানেন যে এই ধরনের সাইনবোর্ড আসলে কখনোই কোথাও আমরা আসলে দেখি নাই। কারণ হলো, যারা বাজার ইজারা নেয় তারা চেষ্টা করে যে টাকায় ইজারা নিল তার প্রফিট তো অবশ্যই সেটা করবে। যে বাজার ইজারা নেয় তার তো অবশ্যই একটা নর্মাল হিসাব কিতাব থাকে যে সে একটা প্রফিট করবে। কিন্তু আমাদের দেশে এই বাজার ইজারার নামে যে পরিমাণ প্রফিট করা হয়, এটা আসলে একেবারে একটা অসম্ভব ব্যাপার, অবাস্তব ব্যাপার যে এত টাকা ইজারা তো আদায় করা হয়। এবং আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় আমাদের সামনে এই সমস্ত ঘটনা অনেক সময় ঘটে, যে সাধারণ জনগণের সাথে কিভাবে হিচিং হয়, কিভাবে দস্তাদস্তি হয় এই বাজার ইজারার নামে। ধরুন, এমন উপজেলা আছে যেখানে মানুষ একদম প্রান্তিক জনপদ থেকে ট্রলার যুগে, নৌকা যুগে সেই হাটে এসে উঠতে হয়। তো এরকম দেখা যায় যে যখন ট্রলার থেকে বাজারে পা রাখবে, নামার সাথে সাথেই আপনাকে একটা ইজারার হিসেবে একটা টাকা প্রদান করতে হয়। আবার ওই প্রান্তিক জনগোষ্ঠীর কেউ একজন ধরেন একটি মুরগি নিয়ে আসলো অথবা একটা হাঁস নিয়ে আসলো, সেই হাঁসটি বিক্রি করে আবার তাকে একটা ইজারা দিতে হয়। আরও জঘন্য ব্যাপার আছে কিছু কিছু এলাকায়, সেখানে আমরা দেখেছি যিনি বিক্রি করছেন তিনিও ইজারা দিচ্ছেন এবং যিনি কিনছেন তিনিও ইজারা দিচ্ছেন। তো ওই ব্যক্তি আবার যখন ট্রলারে ওঠার জন্য, মানে বাড়ি ফেরার জন্য ট্রলারে উঠতে যাবেন, সেখানেও কিন্তু তাকে আরেকটা
ইজারার টাকা দিতে হয়, এগুলা মোটা দাগে হয়ে আসছে। এগুলো আসলে দেখভাল করার কেউ আছে কি না, অথবা কেউ থাকলেও কেন এর সমাধান হয় না অথবা দেখে না, সেই বিষয়টি আসলে আমরা সবাই জানি। কারণ এই বাজার ইজারার নামে সংশ্লিষ্ট কিছু লোক, কিছু সংখ্যক লোক এই বাজার ইজারার সাথে জড়িত থাকে এবং তারা বেনিফিট হয়। গত 15 বছরে যেটা আমরা দেখেছি, এবং অধিকাংশ উপজেলায় আমরা দেখি যে যে সমস্ত এরিয়া বাজারের অথবা উপজেলা বা সিটি কর্পোরেশনের যে সমস্ত এরিয়াতে কোনো ইজারা হয়নি, এমন এরিয়াগুলোতে তারা যেটি করে থাকে, ইউনিয়ন পরিষদে মানে স্থানীয় সরকারে যারা থাকেন দায়িত্বে, সেটা সিটি কর্পোরেশন হোক, ইউনিয়ন পরিষদ হোক অথবা পৌরসভা হোক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে তারা সেখান থেকে একটা ইজারা আদায় করে এবং সেটা তাদের মধ্যে ভাগাভাগি করে। এগুলা প্রশাসন জানে এবং যারা দায়িত্বে থাকে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের তারাও জানে। তো বিশেষ করে এটা হয় বালু মহলে। যে সমস্ত উপজেলা বা পৌরসভাগুলোতে বালু মহল থাকে, সেই বালু মহলগুলোতে এই কাজটা হয়ে থাকে। অনেক সময় ইজারা হয়নি, ওই সমস্ত এলাকা থেকে এরকম টাকা তুলে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এবং করছে। তো যেটা গত 15 বছর ধরে চলতেছিল, এর মধ্যে বলে থাকে দর্শক, আপনারা চাইলে আমার সাথে যুক্ত হয়ে আপনাদের এলাকার বাজার ইজারার বর্তমান পরিস্থিতি কি, এখানে কেউ নতুন করে গত 5 আগস্টের পরে নতুন করে ইজারা হয়েছে কিনা, অথবা ইজারা হলে সেই এলাকার পরিস্থিতি কি, কিভাবে টাকা তুলছে, কত করে তুলছে, কি পরিমাণ হ্যারাসমেন্ট হচ্ছে ইজারার নামে লোকজন, সেটি চাইলে আপনারা জানাতে পারেন। তো যেটা বলছিলাম যে সবাই এই গত 15 বছর ধরে যারা এই বাজার ইজারা নিয়ে যারা ইজারা আদায় করত এবং পাশাপাশি যে সমস্ত এলাকা ইজারা হয়নি সে সমস্ত এলাকা থেকেও নানান টাকা পয়সা তুলতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সবাই জানতো এবং তাদের মধ্যে এটা ভাগাভাগি হতো। এটা খুব সিক্রেট কোনো কিছু না, এটা সবাই জানে, কিন্তু এর কোনো প্রতিকার নেই। তো এরই মধ্যে যেটা আমরা জানতে পেরেছি এবং নানান উপজেলা থেকে আমাদের কাছে যে অভিযোগটি আসছে, যে গত 15 বছর ধরে যারা এই কাজটি করত, ইতিমধ্যে আবার সেই 15 বছর যারা করেছে তারা বিদায় হওয়ার পরে আবার নতুন করে আরেকটি মহল, বলা চলে সেই বিষয়গুলো আবার তারা দখল করে নিয়েছে। মানে একটি মহল সেখান থেকে বিদায় নিলেও আরেকটি মহল কিন্তু ইতিমধ্যে সেখানে হাজির হয়েছে এবং এই ইজারা কার্যক্রম চালু করেছে। যদিও আমাদের কাছে এরকম অভিযোগ আছে যে অনেক এরিয়াতে ইজারা হয়নি বাজার, সেখান থেকেও টাকা আদায় করছে এবং নানান উপজেলায় অনেক সময় দূর থেকে পরিবহন যাতায়াত করে, সেই পরিবহন থেকেও চাঁদা আদায় করছে। তো এই বিষয়গুলো আসলে কতটা সমাধানযোগ্য, আমরা যে কথা বলছি 5 আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশ করব, আমরা বাংলাদেশের যে নিয়ম কানুন উপেক্ষিত সেটাকে আমরা নিয়ম কানুনের মধ্যে আনব এবং নতুন করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তাহলে আমরা যদি একেবারে প্রান্তিক লেভেলের জনগোষ্ঠীর ভোগান্তির কথা ভোগান্তি যদি আমরা সমাধান না করি এবং প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে সুযোগ সুবিধা পাবে এবং ভোগান্তি থেকে দূর হবে, সেই বিষয়গুলো যদি আমরা সামনে না নিয়ে আসি, সমাধান না করি, তাহলে আসলে আমাদের রাজনীতিটা কার জন্য? আমাদের রাজনীতিটা তো হচ্ছে জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য। তো সাধারণ জনগণ যদি সেই রাজনীতির সুফল না পায়,
শুধু আমরা নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার সংবিধান পরিবর্তন করব নিজেদের মতো করে। তো জনগণের জন্য আসলে কতবার সংবিধান পরিবর্তন হয়েছে সাধারণ জনগণকে সুবিধা দেওয়ার জন্য, সাধারণ জনগণকে যে মৌলিক রাষ্ট্রের যে মৌলিক চাহিদাগুলো পাবে সাধারণ জনগণ, সেই চাহিদাগুলো কতটা নিশ্চিত করা হয়েছে সাধারণ জনগণের। তো আজকের বিষয় এই যে বাজার ইজারা, এই ইজারা দেওয়ার বিষয় নিয়ে সাধারণ জনগণ আসলে যে সমস্যাটা হয় সেটা হলো যে অনেকে এসব বিষয়ে কথা বলতে চায়, কিন্তু ওই যে স্থানীয় যে জনগোষ্ঠী যারা ইজারা নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়ভাবে যারা শক্তিশালী, যাদের কথা, যাদের বিরুদ্ধে কথা বলা যায় না সচরাচর, সেই গোষ্ঠীর ভয়ে কিন্তু সাধারণ জনগণ ভোগান্তির শিকার হলেও কথা বলতে চায় না। তো আমি আশা করব এই আজকের যে আলোচনা আপনারা লাইভে এসে বলতে না পারলেও আমি আশা করেছিলাম যে আজকের এই লাইভে কিছু জনসংখ্যা, কিছু মানুষ হয়তো এই লাইভে যোগদান করবে এবং তাদের এলাকার ইজারার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ব্যাপারে অন্তত আমার সাথে লাইভে যুক্ত হয়ে তাদের অবস্থান জানাবে। কিন্তু আমরা এখনো কারো রেসপন্স পাইনি যে যারা লাইভে এসে, তবে অফলাইনে আমার সাথে কয়েকজন যোগাযোগ করেছে যে তাদের সেখানে সমস্যা হচ্ছে। যেমন এর মধ্যে খুব সুনির্দিষ্টভাবে একটি এলাকার কথা যদি আমি বলি, নরসিংদীর মাধবদী উপজেলা। এই মাধবদী উপজেলা থেকে কিন্তু বেশ কয়েকজনে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে, ফোন দিয়েছে যে তারা এই বাজার ইজারা নামে প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, হ্যারাসের শিকার হচ্ছে, আর্থিক ক্ষতিগ্রস্তের মধ্যে সাধারণ জনগণ আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যেহেতু কত টাকাই যারা নিতে পারবে, কোন স্থান থেকে, কোন অবস্থান থেকে কত টাকাই যারা নিতে পারবে তার কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ হচ্ছে না, এবং জনসাধারণ জানতেও পারছে না যে আসলে আমার পৌরসভার অধীনে আমি কোন কাজের জন্য কি বিক্রি করার জন্য অথবা কোন ধরনের গাড়ি নিয়ে যাতায়াত করার জন্য আমাকে কত টাকা ইজারা দিতে হবে। যেহেতু সাধারণ জনগণ জানছে না, সেহেতু বলা চলে যে অনেক সময় অনেক ইজারাদার আছে তারা সঠিক আইন কানুন মেনে ইজারা আদায় করছে, তারপরেও কিন্তু জনসাধারণ না জানার কারণে সেই ইজারা আদায়কারীদের সাথে তাদের একটা বাঘ বিতণ্ডা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। অনেক সময় এই কথা কাটাকাটি অথবা বাঘ বিতণ্ডা অনেক সিরিয়াস পর্যায়ে চলে যায়। তো আমাদের উচিত যে এই ইজারা ব্যবস্থাপনাকে একটা পজিটিভ, সুন্দর একটা শৃঙ্খলায় নিয়ে আসা, যাতে কেউ এই ইজারা, বাজার ইজারা নেওয়ার নামে অধিক টাকা জনসাধারণ কাছ থেকে আদায় করতে না পারে। সেটি অবশ্যই একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা দরকার। আর ইজারাবিহীন যে এলাকাগুলো আছে সেখান থেকেও যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্থানীয় যারা প্রভাবশালী আছে তারা সবাই মিলে যে ইজারা আদায় করে তাদের মধ্যেই এই ইজারা আদায়ের টাকা বন্টন করে থাকে, এই ব্যাপারগুলো কর্তৃপক্ষ নজরদারি করবে সেই আশা ব্যক্ত করছি। এবং আশা করি এই সরকার, বর্তমান সরকার এই ব্যবস্থাপনাটাকে একটি সুষ্ঠু রূপ দিবে এবং এই ব্যাপারে প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভায় এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করবেন, যাতে এই ইজারার নামে জনগণের টাকা হরিলুট করা না হয় এবং জনগণ এই ইজারার নামে ভোগান্তির শিকার না হয়। তো যে কথা বলছিলাম যে নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে ব্যক্তিগতভাবে আমাকে কয়েকজনে ফোন দিয়েছে, সেখানে
একেবারে ইজারাদাররা অধিক টাকা মুনাফা অধিক টাকা আদায়ের লক্ষ্যে একেবারে রোডের পাশেই তারা অতিরিক্ত জায়গা দখল করে সেখানে দোকান বসান এবং সেই দোকান বসিয়ে তারা সেখান থেকে অতিরিক্ত ইজারা আদায় করছেন। তো এই যে ইজারা আদায় করা হচ্ছে দোকান বসিয়ে রাস্তার পাশে জনসাধারণের চলাচল বিঘ্ন করে আদায় করছে, তো এই বিষয়টি কিন্তু ইজারা নেওয়ার পদ্ধতি এবং ইজারা আদায়ের পদ্ধতির মধ্যে নেই যে আপনি অতিরিক্ত কোথাও রোডের পাশে জনগণের ভোগান্তি করে জনগণকে কষ্ট দিয়ে রাস্তা চলাচলের রাস্তা বন্ধ করে আপনি দোকানপাট বসিয়ে সেখান থেকে অতিমাত্রায় ইজারা আদায় করার নিয়ম কিন্তু আসলে ইজারা দেওয়ার যে আইন কানুন আছে সেখানে কিন্তু নেই। তারপরও প্রশাসনের সামনে সংশ্লিষ্ট সকলের সামনে এই কাজটি হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে একজন দর্শক তিনি কমেন্টস করেছেন, মাধবদীতে প্রকাশ্যে পরিবহনের চাঁদাবাজি চলে আসছে, এটা কি চাঁদাবাজি না ইজারা, একটু জানাবেন প্লিজ। ওনাকে আমি নামটা প্রকাশ করছি না, কারণ অনেকেই বলতে চাচ্ছে যে নাম প্রকাশ করলে তাদের স্থানীয় যারা প্রভাবশালী আছে তারা অনেক সময় তাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আসলে ইজারার যে নিয়ম রয়েছে সেই নিয়মে পৌরসভার জন্য একটি চাঁদা অথবা ইউনিয়ন পরিষদ যদি ইজারা নিয়ে থাকে সেখানে একটি চাঁদার হার নির্ধারণ করা হয়ে থাকে। সেটি অবশ্যই যদি পৌরসভা হয় তাহলে সেখানে যে মেয়র আছে উনি সার্টিফাই করে দিবেন, অথবা ইউনিয়ন যদি উপজেলা পরিষদ হয় সেখানে থানা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তিনি সার্টিফাই করে দিবেন। তো মাধবদীর ব্যাপারে আমি যেটা জানি যে যারা অভিযোগ করেছে অনেকে, যে ওরা যে পৌরসভা এরিয়ার ভিতরে যে গাড়ি ছোট ছোট যানবাহন ব্যাটারি চালিত চালায় তারা 3 রকমের চাঁদা দিয়ে থাকে। সেটি হলো, একটি চাঁদা দিয়ে থাকে যে তারা বাৎসরিক একটি লাইসেন্সের জন্য, মানে গাড়ির কাগজপত্র বৈধ কাগজপত্রের জন্য একটি চাঁদা দিয়ে থাকেন, এবং প্রথমে রেজিস্ট্রেশনের জন্য একটি চাঁদা দিয়ে থাকেন। আবার প্রত্যেক দিন যখন এই যানবাহন নিয়ে যখন রাস্তায় বের হয় প্রত্যেক দিন তাকে একটি চাঁদা দিতে হয়। তো আসলে ওনারা যেটা বলতে চাচ্ছে বা আমিও যেটা জানি যে এই চাঁদার পরিমাণটা আসলে কত নিতে পারবে এবং প্রত্যেক দিন নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু তারা পৌরসভা এরিয়ার মধ্যেই এই যানবাহন নিয়ে চলাফেরা করে, যদিও তারা বাৎসরিক একটি ফি কিন্তু দিয়ে থাকেন, আবার শুরুতেই রেজিস্ট্রেশনের জন্য একটি ফি দিয়ে থাকেন। তাহলে প্রতিদিন দেওয়ার কোনো নিয়ম আছে কিনা সেগুলো কিন্তু বাজার ইজারার যে নিয়ম কানুন আছে সেখানে কিন্তু লেখা আছে, এবং সেটা পৌরসভার মেয়র অথবা উপজেলা পরিষদের থানা নির্বাহী কর্মকর্তা সার্টিফাই করে দেওয়ার কথা। সেগুলো কিন্তু আসলে কোনোটাই দেখা হচ্ছে না। যিনি বাজার ইজারা নিয়ে আসছেন উনি যেন তেন ভাবে যত টাকা পারে আদায় করার জন্য একটি যুদ্ধে নেমে পড়ে, এবং ম্যাক্সিমাম এই মূল ইজারাদার যিনি তিনি এই ইজারা এনেই সাব ইজারা দিয়ে দেয়, যেটা আইনের একেবারে লঙ্ঘন এবং পরিপন্থী। আপনি কোনোভাবে ইজারা এনে সাব ইজারা দিতে পারবেন না, সেটা আইনের মধ্যে নেই। তো এটাই হয় অনেক ম্যাক্সিমাম বাজারের ক্ষেত্রে। তারা মেন ইজারাদার যেটা করে থাকে সেটি হলো যে উনি সাব ইজারা দিয়ে দেন, কারণ আপনি জানেন যে একটি বাজার ইজারা নিয়ে এসে বাজারের নানান অলিগলি থেকে টাকা আদায় করা কিন্তু অত সহজ কাজও নয়। ফলে তারা করে কি অধিক মোটামুটি একটি অধিক মুনাফা করে তারা সাব ইজারা দিয়ে দেয়, এবং সাব ইজারাদার
কত টাকায় ইজারা নিল এবং পার ডে তার ইনভেস্ট কত এবং কত টাকা তুলতে হবে সেই টার্গেট নিয়ে কিন্তু একেবারে জনসাধারণের সাথে একটি বলা চলে সেই ইজারা আদায় করতে গিয়ে কিন্তু মহাযুদ্ধের মতো নেমে পড়ে। ফলে যিনি যিনি তার মুরগিটি অথবা তার গৃহপালিত হাঁসটি বিক্রি করতে আসছেন তাকেও টাকা দিতে হচ্ছে এবং যিনি কিনতে আসছেন তাকেও টাকা দিতে হচ্ছে। তো সারা বাংলাদেশের মোটামুটি এই হলো বাজার ইজারার পরিস্থিতি। তো আমরা আশা করব যে এই বর্তমান সরকার জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে এবং জনসাধারণের বিষয়টি মাথায় রেখে তারা এই বাজার ইজারার একটি শৃঙ্খলার মধ্যে আনবেন এবং যে শৃঙ্খলা থেকে সাধারণ মানুষ একটি সুফল পাবে এবং সাধারণ মানুষ এই বাজার ইজারার নামে যে হ্যারাসমেন্ট হচ্ছে সেখান থেকে রেহাই পাবে। তো আজকে দর্শককে বলতে চাই যে আমরা এখন থেকে প্রত্যেক শুক্রবারে রাত 9:30 আমরা আপনাদের অর্থাৎ সাধারণ জনগণের প্রান্তিক পর্যায়ে রাজনৈতিক, অরাজনৈতিক অথবা সামাজিক যে ভোগান্তি অথবা যে সমস্যা হচ্ছে সেই সমস্যা টপিক ধরে আমরা আলোচনা করব প্রত্যেক শুক্রবার রাত 9:30। আপনারা চাইলে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করতে পারেন, SMS করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্সে জানাতে পারেন আপনাদের সমস্যার কথা। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আরও প্রাণবন্ত হবে এই ফেসবুক লাইভ আমাদের প্রান্তিক পেজ থেকে। যদি আপনারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদের সমস্যার কথা আপনারা নিজেরাই বলেন, তাহলে বিষয়টি আরও বেশি প্রাণবন্ত হবে এবং অথেন্টিক হবে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। আবার দেখা হবে আগামী শুক্রবার রাত 9:30। আগামী শুক্রবার রাত 9:30 আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের মানুষের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন। এই জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সংশোধন এবং জন্ম নিবন্ধন করতে অথবা জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হয় এবং কতটা উৎকোচ দিতে হয় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানদের কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়ে অথবা পৌরসভার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে সেই বিষয় নিয়ে আগামী পর্বের আলোচনা আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি সেই আলোচনায় যোগ দেওয়ার জন্য এবং আপনারা লাইভে আমার সাথে যুক্ত হয়ে আপনাদের সমস্যার কথাগুলো আপনারা বলবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, প্রান্তিক আলোচনার সাথে যুক্ত থাকবেন। সবাইকে খোদা হাফেজ।